1950 সাল সুইডেনের উপসালাতে বসেছে পক্ষীবিদদের আন্তর্জাতিক সম্মেলন। প্রথম অধিবেশন শুরু হতে তেমন দেরি নেই, পৌঁছে গিয়েছেন প্রায় সবাই। একজন ভারতীয় অবশ্য তখনও পৌঁছননি। কি হবে? কোথাও আটকে গেলেন নাকি? অনুপস্থিত থাকবেন? এমন ভাবনা যখন ঘুরছে আয়োজকদের মনে, তখন হঠাৎ মোটরসাইকেলের গর্জন। একটা সানবিম মডেল ব্রেক কষে দাঁড়ালো সভাঘরের বাইরে। নামলেন সেই ভারতীয়। মুহূর্তের মধ্যে খবর চাউর হয়ে গেল যে ভারত থেকে সোজা বাইকে করে উপসালা পৌঁছেছেন এক ভারতীয় পক্ষীবিদ, যার কথা হচ্ছেন তিনি সালিম আলী। আজ সালিম আলীর প্রয়াণ দিবস। এই সেলিম আলী ছিলেন একজন বিখ্যাত ভারতীয় পক্ষী বিশারদ এবং প্রকৃতিবিদ। তাকে ভারতের পাখি মানব হিসেবেও উল্লেখ করা হয়। তিনি প্রথম ভারতীয় যিনি ভারত জুড়ে পাখি জরিপ পরিচালনা করেন এবং পাখি বিষয়ক বেশ কয়েকটি জনপ্রিয় বই লেখেন। 1985 সালে তাঁর আত্মজীবনী প্রকাশ পায়, যার নাম দ্য ফল অফ আ স্প্যারো। আজ শুনব সেলিম আলী সম্বন্ধে প্রাক্তন বনকর্তা বিমল দেবনাথের কাছ থেকে। নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে স্বাগত। আমি বর্ণা। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন বনকর্তা শ্রী বিমল দেবনাথ। আপনাকে স্টুডিওতে স্বাগত। স্বাগত, নমস্কার। স্যার কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। বেশ, খুব ভালো লাগছে আজকের দিনে আমাদের আসতে পেরে। একদম। তো আপনি তো দীর্ঘ অনেক বছর বন বিভাগের সাথে যুক্ত ছিলেন, তো একটু নিজের সম্পর্কে কিছু বলুন, কিভাবে কাজ করলেন? নিজের সম্পর্কে নিজেই বলাটা কেমন লাগে। প্রশ্ন যখন হলো বলতে হয়, না বললে জানবে কি করে মানুষ। আমার চাকরি জীবনের বেশিরভাগটাই আমি বন্য প্রাণী নিয়ে কাজ করেছি। আমার প্রথমে যদিও আমি প্রোডাক্টিভ ফরেস্ট, যেটা রিজার্ভ ফরেস্টে শুরু হয় বাক্সা থেকে, তারপরে বাক্সা থেকে আমি মেদিনীপুরে কিছুদিন কাজ করি। তারপর থেকেই আমার দেরাদুনের বন্যপ্রাণী প্রশিক্ষণের পরেই গরুমারা জাতীয় উদ্যানের সুদীর্ঘ সময় আমি কাজ করি। গরুমারার যে ইকোট্যুরিজম প্রজেক্ট যেরকম দেখছেন, সেটা অলমোস্ট আমাদের একটা টিমের কল্পনা প্রসূত, কী করে ইকোট্যুরিজম হতে পারে। এবং সুদীর্ঘকালে গরুমারায় কোনো কোচিং ছিল না, গন্ডার নিধন কোনো কোচিং ছিল না। তারপরে আমি উন্নীত হই ভারতীয় পশ্চিমবঙ্গ বনসেবায়, আমি ফরেস্ট রেঞ্জ অফিসার থেকে। তারপরে আমি মালদায় কিছুদিন কাজ করি। মালদার পর থেকে আবার আমি জলদাপাড়ায় আমি একজন বন সংরক্ষক হিসেবে, বন্যপ্রাণী সংরক্ষক হিসেবে কাজ যোগদান করি। সেখানেও শিকার রোধে অনেক আমরা কাজ করেছি। আমাদের টিম AK-47 রাইফেল, উইনচেস্টার রাইফেল 303, আমরা শিকারটাকে ঠেকাতে পেরেছিলাম। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমি সৌভাগ্যবান, তিনবার পুরস্কারও পেয়েছি। বাহ, ভীষণ ভালো। এই ছোট্ট জীবনে যতটুকু প্রকৃতির জন্য করা যায়, প্রকৃতিতে অনেক কিছু দিয়েছে, নিঃশ্বাস বায়ু দিয়েছে, বাড়িয়ে তুলেছে, বড় করে তুলেছে। তো প্রকৃতির পরিধা মানে আমরা কী দিতে, বিনিময়ে কী দিই? বিনিময়ে কিছু দেওয়ার মতো আমাদের অত সীমিত ক্ষমতা নাই। যতটা পারি আমরা প্রকৃতির যে জীববৈচিত্র্য আছে, মানুষের আগামী প্রজন্মের জন্য তাকে সংরক্ষণের আমরা চেষ্টা করি। যতদিন চাকুরি করেছি, সার্ভিস করেছি, সেটার মাধ্যমে করার চেষ্টা করেছি। এখন অবসরপ্রাপ্ত হয়েও সংরক্ষণ নিয়ে কাজ করছি। তো আপনার কর্মজীবনের অনেকটাই তো উত্তরের বনাঞ্চলে। আমাদের পাখি জগৎ কি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে? কি মনে হয় আপনার? বন এবং বনভূমি যদি সংকুচিত হয়, পাখি সংকুচিত হবে, এটাই স্বাভাবিক। কোনো একটা বন কতটা ভালো, কতটা গভীর, কতটা জীববৈচিত্র্যে পরিপূর্ণ, তার সূচক হচ্ছে পাখি। বনভূমিতে যদি বনের গভীরতা কমে যায়, বনের বৈচিত্র্য কমে যায়, তাহলে পাখির খাদ্যের অভাব হয়, পাখির আবাসের অভাব হয়, আবাসের সংকোচন ঘটে। স্বাভাবিকভাবে পাখি হ্রাস পেতে বাধ্য, পাখির সংখ্যা কমতে বাধ্য। বনভূমি কী করে আমাদের সংকুচিত হচ্ছে?
বিভিন্ন উন্নয়ন কর্মে সরকারিভাবে আমরা বনকে নিই। যেমন আমাদের এখন একটা নতুন আমরা সবাই আনন্দিত, সবাই যাচ্ছি, সেলফি তুলছি। আমাদের একটা নতুন জিগজাক হেয়ার পিন মানে একটা পুল হয়েছে বাগড়াকোটের ওখানটা, আমরা যাচ্ছি। তো সেই রাস্তাটা করতেও তো আমাদের প্রায় 100 হেক্টর উপরের বনভূমি আমাদেরকে দিতে হয়েছে। প্রায় বন দপ্তরের প্রায় 24,000 গাছ কাটা গেছে। তারপর তো আছে খাসমহলের গাছ, প্রাইভেট জমি। এটা একটা কারণ বনভূমি সংকুচিত হওয়ার। আবার অবৈধভাবেও বনভূমি সংকুচিত হচ্ছে, যেহেতু বনভূমির চারপাশে কোনো দেওয়াল নেই এবং অনেক জায়গায় এখনো বনভূমির চারপাশের বাউন্ডারি বা পরিসীমা একদম পিলার টু পিলার বসানো নেই। সেই সুযোগে দুষ্কৃতীরা কিছু কিছু বনভূমি দখল করছে এবং বনচ্ছেদনও হচ্ছে, যেহেতু অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পদের একটা সরাসরি যোগ আছে। মানুষ বেঁচে থাকার জন্য তার সম্পদ দরকার। সম্পদ সে যদি নিজের পরিশ্রম দিয়ে সৎভাবে না পারে, বেঁচে থাকার জন্য অসৎ উপায়ে অবলম্বন করে। সেই জন্যই হচ্ছে বন দপ্তরে থাকা, এই অসৎ উপায়ে যাতে বন ধ্বংস না করে তাকে প্রতিহত করার জন্যই বন দপ্তর। একদম। তো যেহেতু বন সংকুচিত হচ্ছে, সেক্ষেত্রে পাখিদের সংকুচিত হওয়াটাও বা পাখিদের কমে যাওয়াটাও খুব স্বাভাবিক। একদম স্বাভাবিক। বন যদি সংকুচিত না হয়, বন সংকুচিত কিন্তু একভাবে নয়, বন সংকুচিত অনেকভাবে হতে পারে। বনের এলাকা ঠিক আছে, কিন্তু বনের গুণগত মান কমে গেছে। যেমন পাখির যে খাদ্য, পাখির খাদ্য ধরুন নানা ধরনের পোকামাকড়, গাছের ফল। তো এই জাতীয় গাছ, যেসব গাছে বেশি পোকা হয়, যেসব গাছের ফল পাখিরা খায়, সেই গাছগুলো দিন দিন যদি জঙ্গলের ভিতরে বা বনের ভিতরে কমে যায়, তাহলে পাখির খাওয়া কমে যাবে। আর পাখি বা বন্য প্রাণ বা বন্য প্রাণী এমন একটা প্রাণ যারা মানুষের মতো নয়। পাখি বা বন্য প্রাণের খাদ্য যদি কমে যায়, তারা জন্ম নিয়ন্ত্রণ করে ফেলে। ওদের খাদ্য যখন বেড়ে যায়, ওরা আবার প্রফিউজ বা অনেক বেশি করে জন্ম দিতে দেয়, নতুন প্রজন্মকে নিয়ে আসে। মানুষের মতো না, মানুষের মধ্যে তো একটা কথা আছে যে দরিদ্রের কামনা বেশি, কিন্তু পাখি বা পশুদের ক্ষেত্রে সেরকম নয়। ওরা আগেই এস্টিমেট করে আমার বাজেট কি আছে খাওয়ার। তো জঙ্গলের যদি খাওয়ার বাজেট ওদের কমে যায়, ওরা কিন্তু নিয়ন্ত্রিত হয়। এবং যখন ওদের সংখ্যা নিয়ন্ত্রিত হয় এবং বন্য পশুদের বা মানুষের ক্ষেত্রে হয়, একটাকে বলা হয় স্বাস্থ্যসম্মত অনুপাত বা হেলথ রেশিও। ধরা যাক একটা গন্ডার সাথে 3টা স্ত্রী গন্ডা, মাদি গন্ডার দরকার। এবার 3টা মাদি গন্ডার আছে, একটা গন্ডার নেই, তাহলে কি বংশবিস্তার হবে? হবে না। তাহলে এভাবে যদি হ্যাবিটেট বা আবাস সংকুচিত হওয়ার পরে যে হেলথ রেশিওর যে আসল কি পয়েন্ট, যে মূল যে প্রাণীটি, সে যদি চলে যায়, তার এমনি তার অবলুপ্তি হবে, তার আস্তে আস্তে তার বংশবৃদ্ধি হবে না। একটা বাঘ 15 থেকে 18 বছর বাঁচে, আমরা দেখছি বাঘ দেখছি, একটা বাঘকে 18 বছর দেখছি, একটা বাঘ দেখছি, হঠাৎ করে বাঘটা নাই হলো। তার মানে কি? তার ওই স্বাস্থ্যসম্মত অনুপাতটা ছিল না। মানে একটা বাঘের সাথে 3টা বাঘিনী ছিল না। যদি থাকতো, তাহলে আমরা এই 10 বছর 18 বছর ধরে আমরা বাঘের সাথে মাদি বাঘ, বেঘ্রণী, তার শাবক দেখতে পেতাম। এই যে পর্যবেক্ষণ করাটাই হচ্ছে বন দপ্তরের কাজ। তার যদি সংখ্যা আছে, তার স্বাস্থ্যসম্মত সংখ্যা আছে কিনা, তার বংশবৃদ্ধি হচ্ছে কিনা, বংশবৃদ্ধি হলে তার যে প্রযোজনের যে লিঙ্গর শ্রেণী কেমন হচ্ছে, লিঙ্গর যে শ্রেণীবিন্যাস কেমন হচ্ছে, এইসব জিনিসও আমাদের বন রক্ষার সাথে বন্যপ্রাণী যে আমরা নিরীক্ষণ করি বা পাখিদের নিরীক্ষণ করি, পাখি যে নেস্টিং হয়, এই এখন পাখিদের নেস্টিং বা বাসা বাঁধার সময় পাখিদের, এখন আমরা পাখিদের বাসা বাঁধার সময় আমরা খেয়াল করব পাখিরা বনের যে বাসা বাঁধছে পর্যাপ্ত পরিমাণে বাসা বাঁধতে পারছে কিনা। যদি বাসা বাঁধতে না পারে, অনেক ইন্টারেস্টিং গল্প আছে। যেমন কোনো পাখি, মাদা পাখি বাসা বাঁধে, স্ত্রী পাখি এসে ডিম পাড়ে। কোনো জায়গায় স্ত্রী পাখি ডিম পাড়ে, মাদা এসে সেখানে প্রজনন করে যায়। তো যদি একটার থেকে আরেকটা না থাকে, তাহলে বাসাটাই বানানো হবে, গাছের কোটরি কাটা হবে, সেখানে আর ডিম আসবে না। এই পর্যবেক্ষণটা বন দপ্তরকে করতে হয় বন্যপ্রাণী শাখাতে। তো এই যে সেলিম আলী ঠিক কিভাবে পাখির সংরক্ষণ সম্বন্ধে রাষ্ট্র বা সাধারণ মানুষকে সতর্ক করেছেন? সেলিম আলী তো 1890 সালের মানুষ, তখন তার জন্মগ্রহণ। তখন পাখি নিয়ে এসব কাজ নিয়ে মানুষ খুব একটা উৎসাহ বোধ করতেন না। তখন হচ্ছে শিকারের সময়।
মানুষ শিকার করতে ব্যস্ত, তখন শিকার করলে পুরস্কার দেওয়া হতো, সংরক্ষণ তো তখন আসেনি। একদম। সেলিম আলীও কিন্তু শিকারি থেকেই কিন্তু একটা পক্ষী বিশারদ হয়েছেন, ওনার জীবনটাই ঘুরে গেছে। উনি যে লিখেছেন না বইটা দি ফল অফ এ স্প্যারো, উনি বোম্বেতে একটা চড়ুই পাখিকে তার এয়ার গান্ধী তার যিনি ওনার তো সেলিম আলীর জীবনটা তো খুব কঠিন সংগ্রামের জীবন ছিল। সেলিম আলীর 1 বছর বয়সে তার বাবা মারা যান, 3 বছর বয়সে তার মা মারা যান, তিনি তার মামার কাছে বড় হয়েছেন। সে মামা ছিল বদ্ধ, সে বিশাল শিকারী, সে শিকার করত। বাচ্চা মানুষ সে দেখে তো শিখবে, যারা বড়রা যা করে তাই করে। তিনি একটা হলুদ পাখি, চড়ুই পাখি শিকার করেছেন। পাখিটা একটু গলাটা অন্য ধরনের হলুদ ছিল। সেই নিয়ে আমাদের যে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি আছে তার যে সচিব, তার সাথে আমার পরিচয় হয়ে যায়। তখন উনি ওসব মিউজিয়ামটাকে উনি ঘুরিয়ে টুরিয়ে দেখান। স্যামুয়েল মালার্ড ওনার নাম। আচ্ছা। সেখান থেকে তার আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করে। তারপরে তিনি তার বাবা, তার যে মামারা যারা তার সাথে পরিবার থাকতেন, তারা বার্মা চলে গেলেন। বার্মা চলে গেল, বার্মা ওখানে গাছ কাটো, গাছের ব্যবসা করো, বিভিন্ন খনিজের ব্যবসা করো, টাইটিনের ব্যবসা করো, ও প্রকৃতি ঘুরে বেড়াতো, বাচ্চা ছেলে ঘুরে বেড়াতো। ওখান থেকে শিকারে আরও বেশি শিকার, মামা শিকার করেন, আরও বেশি শিকার করলেন। শিকার করতে করতে পাখিদের জীবন, পাখিদের বাসা, কোন পাখি কীভাবে বাসা পাখি বাঁধে, ছোটোবেলার থেকে উনি দেখে আসছেন, ছোটোবেলা থেকে দেখে আসছেন। আচ্ছা। তারপর উনি ভারতবর্ষে আবার ফিরে আসেন 17 সালে। পড়াশোনায় মন বসে না, সারাদিন শিকার, বনে ঘুরে বেড়ান, চারদিকে ঘুরান। এই করতে করতে উনি সেন্ট জেভিয়ার্স কলেজ বা বোম্বেতে পড়াশোনা করে কোনোরকম করে একটা জীববিজ্ঞান একটা প্রশিক্ষণ নেন। উনি ভালো চাকরিও কোনোদিন পাননি। ওই প্রিন্স অফ ওয়েলস বলে একটা মিউজিয়াম ছিল ওখানকার বোম্বেতে, সেখানে একটা ওই গাইড কোচিংয়ের একটা গাইডের কাজ পেয়েছিলেন, সেটাও উনি করতে পারেন। ওনার টার্নিংটা হয়ে গেছে, উনি 1926 সালের দিকে জার্মানি যান। আচ্ছা। জার্মানি ওখানে প্রকৃতি বিজ্ঞানী এরিন সাহেবের সাথে ওনার দেখা হয়। উনি তখন ওনার এই পাগলামি, পাখি নিয়ে, শিকার নিয়ে সব দেখে ওনাকে পুরো কনভার্ট করেন যে তুমি ভারতে গিয়ে পাখি নিয়ে গবেষণা শুরু করো, পাখি নিয়ে কাজ করো। পাখি নিয়ে কাজটা এখনও কেউ শুরু করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ওটাই ওনার প্রেরণা। ওখান থেকে উনি ভারতবর্ষে 30 সালে আসলেন। 1930 সাল থেকে 1950 সাল পুরো ভারতবর্ষ উনি চষে ফেললেন। পুরো ভারতবর্ষের যত পাখির বিভিন্ন চরিত্র, পাখি নিয়ে ওনার যত গুরু ছিল, ওরা বলছে তুমি কিছু কারোর সাথে কোনো কথা শুনতেন না। উনি সারাদিন ঘুরতেন আর লিখতেন, নিজে পড়াশোনা করতেন না, খালি লিখেই যেতেন, যা দেখতেন ডেলি লিখতেন, নিজের লিখতেন। পাখিদের বিভিন্ন, আমরা অনেক গল্প, যদি সময় থাকে বলবো, আমরা পাখিদের সম্বন্ধে, পাখিদের যে বিচিত্র সব গল্প জানি না, সব ওনার থেকে পাওয়া, ওনার থেকে অনুপ্রেরণা পাওয়া। এবং তারপরে এখন যারা বর্তমান, আমরা ওনার মতো তো কেউ নেই এখনো ভারতবর্ষে সেরকম, তো যারা ওনার পদাঙ্ক অনুসরণ করে পাখি নিয়ে কাজ করছে, ওই যে একটা টিপস বলা না, এভাবে পাখিদের দেখতে হয়। আমাদের স্কুলের মাস্টারমশাই কী করে অ্যান্সার লিখতে শেখায় না, টেকনিক শেখায়। তো উনি যে স্কিলটা দেখিয়েছে ভারতবর্ষ ঘুরে ঘুরে বিভিন্ন প্রভিন্সে গিয়ে, সেটা নিয়ে আমরা এখন কাজ করি। আমরা এখন ওভাবে পাখি দেখার চেষ্টা করি, পাখিকে সংরক্ষণের চেষ্টা করি। তো উনি যদি ভারতবর্ষে ওই সময়টা 1930 থেকে 1950 পাখি নিয়ে, পাখির সুন্দর ছবি, উনি ভালো ছবি তুলতেন, এবং পাখির বিভিন্ন মজাদার কাহিনী, ইন্টারেস্টিং ফ্যাক্ট জনমানুষের না আসতেন, বা পাখি যে আমাদের বেঁচে থাকার পিছনের মূল চাবিকাঠি, আমরা যে সবুজ থেকে ধান বা গম ইত্যাদি খাদ্যশস্য পাই, সেটা যদি পাখি না থাকতো আমরা কেউ পেতাম না। এক একটা পাখিরা এখনো প্রতিদিন প্রায় 400 থেকে 500 মেট্রিক টন কীটাণু পতঙ্গ খেয়ে দেয়। ভাবা যাক, পাখি নেই, একটাও সবুজ থাকবে না। এইভাবে ভারতে যখন উনি আলোচনায় এটা নিয়ে আসলেন, তারপরে 1950-এ যখন উনি ইন্টারন্যাশনাল মানে পক্ষী যে কংগ্রেস হয়, অর্নোথিক্যাল যে পক্ষী যে কংগ্রেস হয়, সেখানে গিয়ে উনি তখন এটাকে তুলে ধরেন, ওনার যে কাজগুলো। এবং উনার সংরক্ষণের ভারত সরকার ওনাকে এতটাই গুরুত্ব দিয়েছে, ওনার কথা অনুযায়ী আমাদের যেটা এখন ভরতপুরে কেলাদহ ন্যাশনাল পার্ক, পাখি যেখানে সারসগ্রাম থেকে আরও বিভিন্ন ধরনের পাখি অনেক ছুঁই পাওয়া যাবে, ভরতপুর যে পক্ষী অভয়ারণ্য বা কেলাদহ ন্যাশনাল পার্ক। এবং
কেরলের সাইলেন্ট ভ্যালি যে ন্যাশনাল পার্ক, দুটাই ওনার অবদান, দুটাই ওনার জন্যই, ওনার কথা মতো ভারত সরকার করেছে। অর্থাৎ ওনার যে পাখি নিয়ে কাজ সেটাকে ভারত সরকার প্রভূতভাবে গুরুত্ব দিয়েছেন একদম। না হলে হয়তো কেলাদা ন্যাশনাল পার্ক হতো না, কেরলের সাইলেন্ট ভ্যালি হতো না, এবং এই যে আজকে আমরা বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি দেখছি সেটাও এত শ্রীবৃদ্ধি লাভ করতো না। একেবারেই তাই। তো এই সেলিম আলীর বলা যে মজাদার ঘটনাগুলো রয়েছে, সবটা তো আমাদের সময় যেহেতু সীমিত তাই বলা সম্ভব না, কিন্তু দু একটা যদি আমরা শুনতে পারি। আচ্ছা, পাখি, হ্যাঁ, পাখি আমরা কোনো একটা জায়গায় গেলাম, দেখলাম যে পুরো জায়গাটা আগে কিছু পুরো সাদা হয়ে গেল। তো পাখি ওটা কেন সাদা হলো? অনেকে ভাবে তো সাদা, তো পাখি যখন তার বিষটা ত্যাগ করে ওটা সাদা, কারো তো সাদা হয় না, কেন হয় না? এটা একটা মনে হয় না, পাখি যখন মলত্যাগ করে, মল তো না ওটা, পাখি কিন্তু বিষটা বলা, বিষটা নয় কিন্তু। আমরা যেমন ঘামি, আমাদের রেচন হয়, বিপাকের ফলে রেচন হয়, আমাদের যে ঘাম তৈরি হয়, পাখি তার যে বিবর্তন হয়েছে সে তো ডাইনোসর থেকে এসছে, রেপটাইল থেকে পাখি এসছে। এই পাখি যেহেতু উড়ে বেড়ায়, পাখির শরীরের ওজন খুব কম, এবং কেন ওজন কম? যত বেশি জল খাবে তত বেশি ওজন হবে। তাহলে পাখি জল কম খায়, এবং পাখি নিজের শরীরের নিজের যেটুকু খাওয়া খায়, যে পোকামাকড় খেলো, ফল গাছ, সেখান থেকে জল নেয়। এই পাখি নিজের শরীরের জলকে নিজে সংরক্ষণ করে। কেন? আমরা যখন আমাদের শরীরে যা খাই, কোষে যখন সেটা যায়, সেটা রেচন হয়, সেখানে কি হয়, অ্যামাইনো অ্যাসিড হয়, সেখান থেকে ইউরিয়া তৈরি হয়। এবং ইউরিয়াকে যদি ইউরিন করতে হয় তাহলে জল দরকার। পাখি করে কি, সেটাকে আর ইউরিন তৈরি করে না, ইউরিক অ্যাসিড তৈরি করে। ইউরিক অ্যাসিড তৈরি করাতে কি হলো, ওটা সাদা হয়ে ওটা সরাসরি বের হয়। পাখি কিন্তু এক দাঁড় বিষটা, একটা দাঁড়, তার একটা দাঁড় দিয়েই হচ্ছে মনোট্রিম বলে, মানে একটা দাঁড়ে ডিম দিবে, একটা দাঁড়ে ওই বিষটা দাগ করবে, সব একটা দাঁড়েই বাচ্চা দেবে, ওই মনোট্রিম বলা হয়। অতএব ওই পাখি যেখানে থাকে, পাখি কিন্তু, এটা কে আমাদের কাছে সেলিম আলী জানলেন, উনি বললেন যে পাখি কেন চুনের মতো দিচ্ছে, এটা কারণ হচ্ছে ওটা। আমরা কোথায় জানতাম? উনি এরকম ওনার যে বললাম না, 1930 সাল থেকে 1950 সাল প্রতিটা প্রভিন্স উনি চষে ফেলেছেন, প্রতিটা পাখির বাসা নিয়ে আলোচনা করে। বাবুই পাখি খুব ইন্টারেস্টিং। বাবুই পাখি অনেক আমরা গল্প করি না, বাবুই পাখির পিছনে পাখিরা এনে জোনাকি পোকা ঢুকিয়ে দেয়, রাতে আলো হবে। হ্যাঁ, এখানে একটা কম্পিটিশন আছে, পুরুষরা কত সুন্দর একটা বাসা তৈরি করে, তার একটা কম্পিটিশন হয়। একটা দেখবে, একটা কোনো একটা বাঁশ ঝাড়ে বা কোনো একটা বড় তাল গাছে হঠাৎ করে এক ঝাঁক বাবুই পাখি এসে বাসা বানানো শুরু করলো, সব কটা পুরুষ, এবং কে কত সুন্দর বাসা বানাবে। এবং ওই বাসাটা এসে ওই ওরা ওখানে মেয়েরা এসে দেখবে, যেটা সুন্দর বাসা হবে সেটাতে কেউ বসবে। বুঝতে পারলাম? তার এই যে কত সুন্দর একটা, মানে একটা পুরুষ পাখি একটা মেয়ে পাখির জন্য সব তৈরি করলো, করে নিয়ে সেখানে ও পুরুষটাকে নিয়ে ওখানে তারা কোর্টশিপ করলো, সেখানে ডিম পারলো, স্ত্রী পাখি সেখানে ডিম দিল। পুরুষটা এমন বদমাশ কি করবে, পুরুষটা আবার দুষ্টু, সে করবে কি, ওই বাসাটা বানানো যে হয়ে গেল, ওর সাথে কোর্টশিপ হয়ে গেলো, ডিম পাড়া হয়ে গেলো, তখন তো ওর কাজ নেই, তো আরেকটা বাসা বানানো শুরু করলো, আরেকটা বাসা বানাবে, যাতে আরেকটা মেয়ে পাখির সাথে বন্ধুত্ব তার আলাপ জমে। দেখো, পাখি সংরক্ষণের জন্য এই যে ঘটনাগুলো উনি আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, একদম এত সুন্দর ঘটনা। আবার তার উল্টোটাও আছে, আবার উল্টোটা একটা হিমালয়ান বাস্টার্ড কোয়েল বলে একটা পাখি আছে। সব পাখিদের না, দেখবে আমরা যদি হাজারিকা পাখি দেখি, বা আমরা বলি ওটাকে মিনিবিট পাখি বলি, আমরা গান পাখি বলি আমরা, সে পাখিটার মেয়ে পাখিটা হলুদ আর ছেলে পাখিটা লাল, খুব সুন্দর। মানে বন্য প্রাণীদের ক্ষেত্রে, পাখিদের ক্ষেত্রে সবসময় দেখবে পুরুষরা খুব সুন্দর হয়, একদম। এটা ঘটনা, কিন্তু ব্যতিক্রম আছে, এটা উনি বলে গেছেন, এবং আমরা দেখেছি বাস্টার্ড কোয়েলের ক্ষেত্রে মেয়ে পাখিটা সবচেয়ে সুন্দর, অদ্ভুত সুন্দর, পুরুষটা কিন্তু কম সুন্দর। কেন সুন্দর? দেখো কেমন কেমন মজাদার ঘটনা। এই বাস্টার্ড কোয়েলের মেয়ে পাখিটা এত সুন্দর পুরুষকে আকর্ষণ করবে, যে পুরুষ আকর্ষণ করবে, পুরুষটার ঘাড়ে ডিমগুলো দিয়ে নিচে পালিয়ে যাবে। পুরুষ
এবার ডিমটাকে তা দেবে, বাচ্চা করবে, বাচ্চা বড় করবে, আর নিজে আরেকটা পুরুষকে দিয়ে রূপ দেখাবে, আরেকজনের কাছে চলে যাবে। সেলিম আলী হচ্ছে এক একটা মানে ইতিহাস তৈরি করে, এবং ওনার যে পর্যবেক্ষণ আমরা যেটা দেখছি, আমরা এখনকার আমরা অনেক কিছু করছি, আমরা এখন হুপো সম্বন্ধে জানছি, ড্রেঙ্গো সম্বন্ধে, আমরা যেটা বলি ফিঙ্গে পাখি, ফিঙ্গে পাখির আসল কথা উনিই বলে গেছেন। আচ্ছা, হ্যাঁ, ওই পাখির টেরিটরি মেনটেন করে। আমরা যে আমার বাড়িতে করে ঢুকতে ফিঙ্গে খাবি, ফিঙ্গে আমার একটা পাখি, চিল ইগল তার মাথায় গিয়ে বসে, ও কাউকে ছাড়ে না, নিজের টেরিটরিতে কাউকে ঢুকতে দেবে না। এই ইন্টারেস্টিং ঘটনাগুলো। আবার যদি বলো যে পাখিরা, কোনো কোনো পাখি এক চোখ খুলে এক চোখ বন্ধ করে ঘুমায়, কে বলে গেল? সেলিম আলী। আমরা জানি সে কে, হাঁস। আচ্ছা, হাঁস জাতীয় পাখি। উনি না বললে আমাদেরকে হয়তো আরো 100 বছর কাজ করে যেতে হতো, এবং তাও ওনার যে ডেডিকেশন ছিল, সেই ডেডিকেশন দিয়ে আমরা কাজ করতে পারতাম কিনা সেটা আমার সন্দেহ হয়। যেভাবে তাই ভীষণ ইন্টারেস্টিং, আর মানে এত সুন্দরভাবে উনি বিষয়গুলোকে এতটা গভীরে গিয়ে দেখেছেন, ভীষণই। এবং শুধু তাই নয়, পাখি বাসা, কোন পাখি কোথায় বাসা বাঁধবে, কি দিয়ে বাসা বাঁধবে, পর্যবেক্ষণ দেবো, এবং কোন পাখির ডিম সাদা হবে এবং কেন সাদা হবে, কোন পাখির ডিম রঙিন হবে এবং কেন হবে। ধরো আমরা হাট্টিটি একটা পাখি বলি, সে পাখিটা কোথায় বাসা ডিম পাড়ে? জাস্ট নদীর পাড়ে মাটিতে। তাহলে সাপ, বিভিন্ন শিকারী পাখি সে ডিমটা খেয়ে নেবে। তুই পাশ দিয়ে হেঁটে গেলেও ওই হাট্টিটি পাখি ল্যাপুইয়ের ডিমটা খুঁজে পাবে না। মাটির সাথে তার ওই গ্রে মাটি কালার, বাদামি কালার, এমন ছিটছিট ছিটছিট, তুই মনে একটা পাথর পড়ে আছে, বোঝাই যায় না। উনি বলে দিয়েছেন, আমাদের পক্ষে সহজ আমরা খুঁজে পাচ্ছি, নাহলে আমরা পেতাম না। পেতাম। আবার কোকিল নিজে বাসায় তৈরি করে না, কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে। এইসব ওনার অবদান, উনি এমন কিছু আমাদেরকে দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। আমরা সেটার থেকে আবার অন্যান্য যে নতুন পাখিগুলো দেখছি, তাদের নিয়ে চেষ্টা চরিত্র হচ্ছে, বা আরো ইয়ে করার জন্য, শেখার জন্য। যত কিছু ওদের একটা সংরক্ষণ কি, ধরো আমাদের দেশের বেশিরভাগ পাখি কিন্তু জানো তো, সব পাখি মাটিতে বসে না, বেশিরভাগ পাখি গাছে বসে। তো ওই মানে পাখি বসার গাছ, উল্টো ভাবে বলে পাখি বসার গাছ মানে পার্চিং ট্রি, এই গাছগুলো যদি না থাকে তাহলে ওই যে পাখিটা, সে বসতে পারবে না, সে তো সারা জীবন উঠতে পারবে না। সে যখন সারা জীবন উঠতে পারবে না, সে যখন বসার জায়গাটা পাবে না, সেই আস্তে 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 কি হবে, নিজে বাসা বাঁধতে পারবে না, সে আস্তে আস্তে নিজের প্রজনন ক্ষমতা কমিয়ে দেবে, সে আস্তে আস্তে হারিয়ে যাবে। এখন বর্ষাকাল, আমরা শিলিগুড়ি থাকি, আমরা শিলিগুড়ির কথা বলছি, দেখবে এখন শিলিগুড়ির যে কোনো পাড়াতে, যে কোনো ওয়ার্ডে ঘুরবে, তাহলে দেখবে এই দুপুরবেলায় একটা পাখি ক্লাং ক্লুং ক্লাং ক্লুং শব্দ করছে। হ্যাঁ, একটা মাথায় লাল টুপি আছে, বর্ষির মতো শিপ। হ্যাঁ, আমরা ওই ব্ল্যাক নেপ্ট, রেড নেপ্ট আইবিস বলি, আইবিস পাখি, সে এখন বড় বড় গাছগুলোতে বাসা বাঁধছে। এবার ধরো 3-4টা ফ্ল্যাট হয়েছে, মাঝখানে ফাঁকা জমি, সেখানে 10-12টা বড় বড় গাছ আছে, সেখানে পাখিটি এসে বাসা বাঁধছে। এবার প্রশ্ন হতে পারে, পাশে তো মহানন্দা ফরেস্ট আছে, পাশে তো ওখানে আছে আরো জঙ্গল আছে, সেখানে হতে পারে। এবার ওখানেও পাখি আছে, এখানেও পাখি আছে, সবাই একটা তার মনোজ্ঞ জায়গা, কনজিনিয়াল একটা হ্যাবিটেট খুঁজে বেড়ায়। কারণ এখানে কম্পিটিশন কম, অন্য পাখি নেই, তাহলে এখানেও বাসাটা বাঁধছে। তো এটা যদি কমে যায়, আবার এটাও ওখানে চলে যাবে। পাখি কমে যাওয়ার পিছনে বন সংকোচন, বনের গুণগত মান, বনের গাছের বৈচিত্র্য কমে যাওয়ার সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনের আমরা যে জিনিস প্রয়োগ করি, সেটাও একটা কারণ পাখি কমে যাওয়ার। যেমন চড়ুই পাখি কমে যাচ্ছে, কাক কমে যাচ্ছে, এবং আমাদের গ্রামে যেসব আমাদের শামুকখোল পাখি চড়ে বেড়াতো, কাস্তে তারা চড়ে বেড়াতো, ব্ল্যাক আইবিস চড়ে বেড়াতো, সেটা কমে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের প্রোডাকশনটা বাড়ানোর জন্য, খাদ্যশস্য বাড়ানোর জন্য আমরা অর্গানিক থেকে ইনঅর্গানিক ইনসেকটিসাইড, পেস্টিসাইড যাচ্ছি, যেটা খেয়েও কিন্তু পাখি মারা যাচ্ছে, বা পাখি নিজের প্রজনন ক্ষমতাটাকে রেস্ট্রিক্ট বা সীমায়িত করে দিচ্ছে। কারণ সে জানে তার ফরেজিং, তার চরণভূমি কমে আসছে। আমরা যদি অর্গানিক করতাম, আমাদের যে চাষবাসের যে ক্রীড়া, পোকা, মাছ যেগুলো থাকে,
আমরা যত পান করি আগে দেখতাম, এখন দেখতে পাই না। কারণটা কি? জলে তত পরিমাণ পান করি নেই, মাছ নেই, এবং জলে যত পরিমাণ অক্সিজেন বা গাছ থাকার কথা ছিল তত পরিমাণ জলটা বিশুদ্ধ নেই। তো আমাদের দৈনন্দিন জীবন যাপনও পাখি কমে যাওয়ার পিছনে একটা অন্যতম কারণ। অত আমরা যতটা বেশি ইনঅর্গানিক কম করে অর্গানিকের দিকে যাব, এবং যতটা কম ইনঅর্গানিক ব্যবহার করব, মানে ইনঅর্গানিক বিভিন্ন আমাদের জাপানে অনেক ইনঅর্গানিক আমরা ব্যবহার করি, অনেকে প্রতিদিন ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা প্রতিদিন এখন সপ্তাহে করি, 7 দিন 6 দিন কমে গেল, তাহলে কিন্তু জল দূষণটা কম হবে। এবং জল দূষণটা যেটা আমরা করছি, যদি একটা মানুষ প্রতিদিন যদি 200 লিটার জল আমরা প্রকৃতি থেকে নিই, আমরা সেই জলটা সব বিশুদ্ধ জল নিই। প্রকৃতি আমাদেরকে কিন্তু খারাপ জল দিলেও আমরা নিই না, আমরা ফিল্টার করে নিই। তাহলে আমরা যদি আমাদের ব্যবহারের জন্য জলটাকে ফিল্টার করে বিশুদ্ধ জল বা প্রকৃতির ভালো জলটা নিই, সেই জলটা যখন আমি প্রকৃতিকে ফিরিয়ে দেবো, আমরা কোনো বিশুদ্ধ জল ফিরিয়ে দেবো না। তাহলে বন্ধুত্ব আমরা প্রকৃতির সাথে, আমরা প্রকৃতির সন্তান হয়ে প্রকৃতি মায়ের প্রতি কি ঠিক ব্যবহারটা করলাম? আমাদেরও বোধহয় এখন ভাবার উচিত যে প্রতিটা বাড়িতে আমাদের ভাবা উচিত, আমি যে জলটা ব্যবহার করে ফেলে দিচ্ছি সেটা এমনভাবেই ফেলা উচিত যেটা কোনো না কোনোভাবে এই পরিবেশে পরিশোধিত হয়ে আমাদের ড্রেনেজ সিস্টেমে যায়। আমাদের ড্রেনেজ সিস্টেমে যাওয়া মানে আমাদের নদীগুলো বিশুদ্ধ পরিশোধিত জল পাবে। আমাদের এই বিষয়ে ভাবা উচিত। শুধু আমরা নই, আমাদের যারা শিল্পজাত দ্রব্য দিচ্ছে যেসব ইন্ডাস্ট্রিগুলো, বিভিন্ন গতকালও পেপারে দেখেছি কোনো এক জায়গায় ধান সব মরে যাচ্ছে বিশুদ্ধ কারখানার জল এসে গিয়ে, সেখানে কেমিক্যাল এসে গিয়ে। তাহলে এই সরাসরি শিল্প থেকেও আমাদের জলটা আমাদের ড্রেনেজ সিস্টেমে আসা উচিত না, পাখি বাঁচাতে গেলে। এবং পাখি নয়, আমাদের উত্তরপুরুষকে বাঁচাতে গেলে। একদম ভীষণ সুন্দর বললেন আপনি। তো এই যে ভারতের বন দপ্তর কি সেলিম আলীর পাখি সংরক্ষণের বিষয়ে যে মনোযোগ দিয়েছিলেন, আপনার কি মনে হয়? একদম মনোযোগ দিয়েছেন, নাহলে একজনের কথায় ভরতপুর বা কেলাদহ ন্যাশনাল বার্ড সেঞ্চুরি হতো না, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান হতো না। এবং 1972 সালে যখন আমাদের ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন তৈরি হলো, সেখানে আমাদের শিডিউল 1 থেকে আরম্ভ করে শিডিউল 2, আমাদের যে জাতীয় পাখি ময়ূর, সেটা শিডিউল 1-এ আছে। সেটাকে যদি মারা হয় তাহলে 7.5 বছর জেল হতে পারে। তাহলে এই যে পাখি সম্বন্ধে উনি যে ধারণাটা, পাখির যে গুরুত্ব, পাখির যে ইকোলজিক্যাল বা বাস্তুতান্ত্রিক পরিষেবা মানুষকে দিয়েছে, বা পাখির যে গুরুত্ব মানব সভ্যতা বেঁচে থাকার জন্য, সেটা উনি জানানোর পরেই আমাদের সংবিধানে, আমাদের প্রিয়েম্বলে যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিতে এসে গেছে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। আমাদের প্রত্যেকটা নাগরিকের একটা ফান্ডামেন্টাল ডিউটিতে এসে গেছে, আমাদের কর্তব্যের মধ্যে। আমরা অধিকার, রাইটস ভাবি, আমাদের যে ডিউটি আছে তাতে আমাদের এটা দিয়েছে যে সংবিধান ইনক্লুড হয়েছে। তো এটা ইনক্লুড হলো কি করে? এটা যে আলোচনায় না আসতো, একেবারে পর্যবেক্ষণে না থাকতো, তাহলে সেলিম আলী যে আলোচনা, যে সংরক্ষণ, উনি যে প্রকৃতি নিয়ে সংরক্ষণের যে কথাগুলো বলেছেন, তার রিফ্লেকশন এইগুলো। একেবারেই তাই। তো আমরা শুনি, এবং আপনিও একটু আগে বললেন যে বন সংকুচিত হচ্ছে, যার ফলে কিন্তু পাখি ক্রমশ কমছে। তো কোন কোন পাখিগুলো অবলুপ্ত বা কোনগুলো এখনো বিলুপ্তির পথে? আমাদের তো প্রথমেই একটা পাখির নাম বলতে হয়, বেঙ্গল ফ্লোরিকান। আচ্ছা, নামটা বেঙ্গল ফ্লোরিকান বেঙ্গলে নেই। তাই আসামের কিছু একটা জায়গায় পাওয়া যায়, আসামের মানুষের একটা অংশে পাওয়া যায়, 300-400 পাখি আছে। এটা আমাদের জলদাপাড়ায় লাস্ট আমাদের দেখা গিয়েছিল 90s-এর দিকে, লাস্ট দেখা গেছে, তারপর দেখা যায় না। ওই যে হেবিটেট, ইন্ডিয়াতে আমুর ফালকনেট আমরা দেখতে পাই না, সারস স্ট্রেন আমরা দেখতে পাই না। আমাদের আউলেট, ফরেস্ট আউলেট আমাদের অন দ্য ভার্জ অফ এক্সটিনশন হারিয়ে যেতে পারে। ওটা যদি হেবিটেট, তার গাছ, তার হেবিটেটটা আমরা ঠিক না রাখি, তাহলে এই যে পাখি হারিয়ে যাওয়া মানেই হচ্ছে তার সাথে অনেকগুলো গাছও হারিয়ে যাওয়া। কেন? এমন কিছু গাছ, এমন কিছু, ধরো হঠাৎ করে দেখা যাচ্ছে কারো একটা পুরনো বাড়িতে অশ্বত্থ গাছের গাছ উঠছে, কি করে সম্ভব? ওখানে তো কোনো অশ্বত্থ গাছ নেই। কোনো একটা বাড়ির ছাদে বা কোথাও দেখা গেল হঠাৎ করে একটা বট গাছ উঠছে। আমি এটা সবার বোঝার জন্য বলছি, যে এটা সবাই দেখতে পায়।
তাহলে ওখানে তো বট গাছ চারপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো বট গাছ নেই, 5 কিলোমিটারের মধ্যে বট গাছ নেই, বট গাছটা এখানে আসলো কোথা থেকে? এই যে পাখি অশ্বত্থের ফলটা খেলো, বটের ফলটা খেলো, সে তার পরিপাকতন্ত্রে সেটা ওখানে একটু সংশোধিত হলো, ওরা ওখানে রেচিত হলো বা পরিপাকিত হলো, হয়ে ওটা বিষ্ঠার সাথে ও তো সরাসরি বেরিয়ে আসে পড়লো। ও দেখো ওখানে জল নেই, সিমেন্টের মধ্যে দাঁড়িয়ে থেকেই ও ওখানে অঙ্কুরোদ্গম করলো। একদম। এবার যদি ওই পাখিটি ওটা না খেয়ে ওটা যদি ওখানে না ফেলতো তাহলে গাছটা হতো না। এবং এটা শুধু ওই আমাদের শহরের বাড়ি, পুরনো বাড়ি বা পোড়া বাড়ি না, জঙ্গলের বিভিন্ন গাছের কোটরে বা মাটিতে ওই পাখি যে বিষটা ফেললো, ওই যে ট্রিটমেন্টটা দিল, ওই যে পরিশোধনটা সে করলো, তার জন্য জানি এটা একটা কথা নয়। ধরো একটা গামার গাছ, আমরা জানি একটা গামার গাছ, তার যে বীজ সেটা ধরো আমাদের যেটা আমরা চলতি কথা বলে বাইসন বা আমরা বলি গাউ, সে খেয়ে নিল, সে ফেলে দিল, সেটা জার্মিনেশন হলো। না হলে তার যে খোলটা আছে সেটা ভাঙতেই পারবে না, সে অঙ্কুরোদ্গমই হবে না। তো পাখি এই যে আমাদের চলে গেল, আমি বললাম যে সারসকেন চলে যাচ্ছে, আমাদের আমুর ফাল্কনের চলে যাচ্ছে, আমাদের পিঙ্কহেডের ডাক চলে গেছে, আমাদের ফরেস্ট আউলেট চলে যেতে পারে। এই যে পাখিগুলো চলে যাবে বা অন দ্য ভার্জ, আমরা যেটা না রাখি, এই সংরক্ষণ করতে না পারি, মানে সংরক্ষণ করা মানে কি, পাখিটাকে তো সরাসরি একা খাঁচা রেখে সংরক্ষণ করা যাবে না। পাখিকে বাঁচিয়ে রাখতে গেলেও তার হ্যাবিটেটটাকে সংরক্ষণ করতে হবে। এই কাজগুলো সেলিম আলী যেটা করে গেছেন, তারপরে আমাদেরকে আরও এটা এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিটা স্পেসিস ধরে, প্রতিটা পাখির স্পেসিস ধরে, ওই পাখি কোন ফল খায়, ওই পাখি কোন গাছে পার্চিং করে বা বসে, কোন পাখি কোন লার্ভা, কোন কীটের কোন লার্ভা, কোন প্রজাপতি কোন মথের কোন লার্ভা কোন হোস্ট প্ল্যান্টে হয়, সেটা খায় পাখি, কোন পাখি বড় হয়, এই যে চেইন অফ রিলেশন, এটা যদি আমরা বের করতে না পারি, খালি পাখি সংরক্ষণ বললে আমি পাখিটাকে সংরক্ষণ করতে পারবো না। পাখির হ্যাবিটেট এবং তার গাছ যদি আমরা করতে পারি, তাহলে পাখিটাকে বাঁচাতে পারবো। তার সাথে সাথে যে পাখিগুলো আছে তার প্রতিও আমাদের সরাসরি অত্যাচার কমাতে হবে। এক তো শিকার এখন দুরকম হয়। কেমন শিকার হয় দুরকম? একটা হচ্ছে তো কিছু আছে যারা পাখি শিকার করে খেয়ে দেয়, আরেকটা যে আমাদের মতো ভদ্র মানুষ শিকারী, আমরা ক্যামেরা দিয়ে শিকার করি, আমরা ফটোগ্রাফি করি। ফটোগ্রাফির কিছু এথিক্স কিন্তু পাখির ক্ষেত্রে মানা উচিত। আচ্ছা, পাখিকে যখন কোনো পাখিকে ডাকে, তার সে তো একটা কল দেয়, সে তো একটা শব্দ করে, সেই শব্দটা অন্য পাখি শুনে, সে তখন আসে। এই যে যোগাযোগ, এই যোগাযোগ সাথে কি শুধু এটা যান্ত্রিক যোগাযোগ না, যান্ত্রিক সাথে তার হরমোনাল রিলেশন আছে, হরমোনের সিক্রেশনের ব্যাপার আছে। পাখিটা ডাকলে সে জানলো এবার আমার ওখানে প্রজননে যেতে হবে, তার সিক্রেশন হবে। আর পাখির বিভিন্ন সময় বিভিন্ন ডাক হয়, পশুদের বিভিন্ন সময় বিভিন্ন ডাক হয়। পাখি যখন সে আনন্দে, তার একরকম গান হবে, গাইবে। পাখি যখন খাদ্য খুঁজতে যাবে বা খাদ্য খুঁজে পেয়েছে বা খাদ্য এনেছে, তখন একরকম ডাকবে বাচ্চাদের জন্য। পাখি যখন কোর্টশিপ মানে তার সঙ্গিনী বা সঙ্গী খুঁজবে, তখন একরকম ডাক হবে। এটা যতটা যান্ত্রিক ততটা মানসিক, মনের দিক দিয়েও। পাখি তো একটা ব্রেইন তো আছে, নাহলে ওটাকে যদি আমি ম্যানিপুলেট করি, ওটাকে বলা হয় ইকোলজিক্যালি বা বাস্তুতান্ত্রিক পলিউশন। আমি একটা সহজ উদাহরণ যদি দেওয়া যায়, মানে ইকোলজিক্যাল পলিউশন বা বাস্তুতান্ত্রিক পলিউশন কাকে বলে? ধরো আমার বাড়ি আছে, আমি খুব পাখি প্রেমী, আমি ওকে প্রতিদিন খাওয়া দিয়ে তাকে টেম্পটিং করছি, তাহলে আমি কি ওর যে ওর যে নর্মাল যে ফুড হ্যাবিটটা, ও চড়ে খেত, সেটা আমি পলিউট করলাম, সে আমার উপর ডিপেন্ড হয়ে গেল। আমার খাওয়া খেতে আসবে, সে অন্য জায়গায় খেতে যাবে না। তাহলে কি প্রকৃতিতে বলতে হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। প্রকৃতিতে নিজেকে ওদের নিজের কাজটা করে দিতে হয়, কিন্তু তার উপাদানগুলো আমাকে ছেড়ে রাখতে হবে, যে গাছগুলো সে গাছগুলো ছেড়ে রাখতে হবে। মানুষের তো আমাদের দেখুন 8 বিলিয়ন আমরা মানুষের সংখ্যা, তার যে খাদ্য, আমাদের খাদ্য সংস্থান আমরাই করতে পারছি না, এবং আমাদের খাদ্য সংস্থানের সাথে পাখির একটা রিলেশন আছে। আবার ইন্টারেস্টিং ঘটনা, আগে ভাগাড়ে কি থাকতো? আমরা গরু টরু ফেলে দিতাম, শকুন খেত,
হ্যাঁ, বেঙ্গল ভালচার খেত। এবং খাদ্যের এত অভাব, মানুষ এখন রুগ্ন গরু হওয়ার আগেই ওটা কেটে খেয়ে দিচ্ছে আমরা। সস্তা প্রোটিন তো গরুর মাংস, একদম আমি খেতে পারেন, তুমি খেতে না পারো, একটা বিশাল জনগোষ্ঠী সেটা খাচ্ছে। তাহলে আমরা কিন্তু শকুনেরও, মানুষ কিন্তু এমন হয়ে গেছি, আমরা এখন শকুনেরও কম্পিটিটর হয়ে গেছি, তাই না? একেবারেই তাই। এই যে জিনিসটা বলছি, পাখি সংরক্ষণ করতে গেলে সরাসরি পাখিকে খাঁচে আটকে সংরক্ষণ হবে না, সরাসরি পাখির কথা বলে সংরক্ষণ হবে না। পাখি সংরক্ষণ করতে গেলে বন সংরক্ষণ করতে হবে, বনভূমি সংরক্ষণ করতে হবে, আমাদের পরিবেশ মনে রাখতে হবে। পাখি এমন একটা বন্য প্রাণী, পাখি কিন্তু বন্য প্রাণী, আইনের ভাষা তো এমনিও বনে থাকে, পোষ মানে না পাখি, পোষ মানা পাখি না। এমন একটা সুন্দর বন্য প্রাণী, সে আমার কোনো ক্ষতি না করে আমার আশেপাশে উপকার করে, আমাকে গান শুনিয়ে যাচ্ছে। হাতি আসলে আমরা ভয় পাই, বাঘ আসলে ভয় পাই, লেপার্ড আসলে ভয়, সাপ আসলে বলে, পাখি আসলে খুব কম মানুষের বোধহয় ভয় পায়, পাখি আসলে ভয় পায় না। এমন একটা সুন্দর। তাহলে আমার আশেপাশের মানুষ যারা আছি, তাহলে আমি কি পর্যাপ্ত পরিমাণ আমার পরিবেশে মাটিকে ভেজা রাখবো, সিক্ত রাখবো, জল যেন চুইয়ে আসে সেটা রাখবো, না আমি প্রতিদিন জল পাচ্ছি না, জলের কলে লাইন দিচ্ছি, আবার পাখির জন্য কাঁচা পাত্রে জল রাখবো, কোনটা শ্রেয়? আমার পরিবেশে এমন ব্যবহার করা উচিত, আমার পরিবেশ যেন সিক্ত থাকে, পরিবেশ যেন জল থাকে। মানে পাখিকে আমাকে জল দিতে হচ্ছে, এটা আমার ব্যর্থতা। কারণ হচ্ছে আমি আমার পরিবেশে পাখির জন্য জল রাখতে পারলাম না, এটাই তার প্রমাণ। একদম। একটু আগে আপনি বলছিলেন যে ফটোগ্রাফির সাথে পাখিদের একটা কোনো কানেকশন আছে, সেই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। ফটোগ্রাফি এথিক্স হলে ধরো আমি পাখি, এখন পাখির সিজন তো পাখি মূলত আমাদের একটা ধারণা আছে পাখি বোধহয় ফল খায়, পাখি ফল খায় কিন্তু কম খায়, সবচেয়ে বেশি পোকামাকড় খায়। কেন? সাধারণ কথা, সাধারণ তুমি বুঝতে পারবে, সাধারণ যারা পড়াশোনা করছে, মানুষের শরীরের কোষগুলোতে প্রোটিন দরকার, আর বেশি খাদ্য হচ্ছে পরিশ্রম করার জন্য, এনার্জির জন্য আমাদের কার্বোহাইড্রেট, কলি মজদুর হলে আমাদের বেশি ভাত খেতে হবে, কার্বোহাইড্রেট আমাদের মোট আমাদের শক্তি পরিশ্রম করতে হবে, কিন্তু বডি বিল্ডিং করতে প্রোটিন দরকার। তো পাখি যখন ডিম পাড়তে যাবে তার আগে তার অনেক প্রোটিন দরকার, সে বিভিন্ন কীট খাওয়াবে, লিজার্ড খাওয়াবে, পোকামাকড় খাওয়াবে, এসব খাওয়াবে। তো এটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। এবং এখন পুরুষ পাখিরা, সব ক্ষেত্রে পুরুষ পাখিরা মহিলা পাখিদেরকে এত যত্ন করে, ওই খাওয়াটা নিয়ে এসে ঠোঁটের মধ্যে ঢুকিয়ে খাইয়ে দেবে, আদর করবে। আমি একটা সভ্য মানুষ, আমার ওই ছবিটা দরকার, আমি তাকে ওখানে গিয়ে ওই যে বলছি টেম্পটিং করবো, আমি তাকে ডিস্টার্ব করবো। একদম এই জিনিসটা আস্তে আস্তে, ওই কি বলছি, এগুলোকে বলে আস্তে আস্তে সে তখন এটা কি হবে, সে ইকোলজিক্যালি টেমিং হয়ে যাবে। বা সে চড়ে খেতে যাচ্ছে, আমি বলে দিয়ে আসলাম, আমি খুব এগুলো অবজারভেশনে যাই, আমি নিজে পাখির ছবি তুলি, আমি যাই, আমি এটা অবজার্ভ করি, আমি দেখি, এবং আমি কয়েক জায়গায় এটা বলেছিও, এবং আমার লোকে বিরক্ত হয়েছে। আগে প্রশাসনিক ক্ষমতা ছিল, এখন নেই, তাও বলি, বিরক্ত হয়। তুমি একটা গিরগিটি রেখে দিলে, 10-12টা গিরগিটি ছেড়ে দিলে, এখন ধনেশ পাখি গিরগিটি সার্চে আছে, তুমি জানো ওখানে গিরগিটির আছে, অনেকগুলো আছে, খেতে আসবে, তুলবে, ফটো তুলবে, এটা খুব অন্যায়, অন্যায় এইসব করা, এসব করা, এটা একটা জিনিস এথিক্স মানতে হবে। আমরা প্রকৃতির আশীর্বাদ নেব, আশীর্বাদ কেমন? ফল পাকলেই ফল খাওয়া যায়, প্রকৃতির পাকা ফল হচ্ছে প্রকৃতির আশীর্বাদ। প্রকৃতির পাখি সে যখন স্বেচ্ছায় আমাদের দেখা দেবে, আমরা অপেক্ষা করব, আমরা ফটো তুলব, কিন্তু ফটো তোলার জন্য পাখিকে আমি ডেকে আনবো ইকোলজিক্যালি পলিউটেড করে, এটা অন্যায়, সেটা অন্যায়, একেবারেই তাই। তো এই যে সেলিম আলী, যিনি এত কিছু করেছেন এই পাখিদের নিয়ে, এই সেলিম আলীর আগে তো কেউই ছিলেন না আমাদের ভারতের পাখি সম্বন্ধে গবেষণা করার মতো। তো তার চলে যাবার পরে আর কি কেউ আছেন এই বিষয় নিয়ে যিনি কাজ করছেন? অ্যাকচুয়ালি সেলিম আলী অ্যাকচুয়ালি এটা ঘটনা, পেলে হয়, মারাদোনা হয়, সেলিম আলী হয়, করছেন অনেকে, কাজ করছেন, অপরাজিতা দত্ত করছেন, অনাথ পান্ডে করছেন, আহমেদ মাসুদ খানও করছেন, অনেক এরকম আছে, অনেকে কাজ করছেন।
এবং সেলিম আলীর আমাদের আরেকটা কথা বলতে হয় আজকের দিনে, সেলিম আলীর সাথে আরেকটা কথা বলতে হয়। সেলিম আলী 1950-এ শেষ করলেন, উনি তখনও কাজে বেঁচেই ছিলেন। উনি তো 1987 সালে মারা গেলেন। উনি সবাইকে তৈরি করছেন। তখন বাংলার দুজন বিখ্যাত, তাকে বাংলার পাখি মানব বলা হয়, অমরেশ মিত্র, অজয় হোম। ওরা কিন্তু বাংলার অনেক পাখির কাজ করে গেছেন এবং আমরা ওনাদের বাংলার পাখি আমরা এখনো দেখি। বাংলাতে উনি অনেকে নামকরণ করেছেন, এখন অনেকেই করছেন। আমাদের দপ্তরে অনেকে পাখি নিয়ে আমরাও একটা বই করেছি, দেখিয়ে আমরা যেমন আমি আমার বিভাগীয় আধিকারিকের সাথে বসে আমরাও একটা গরুমারার পাখি বই বের করেছিলাম 2007-8 সালে। এটা ওনাদের অনুপ্রেরণায় করছে। কিন্তু সেলিম আলী যদি পাখি সংরক্ষণ নিয়ে পদ্মভূষণ, পদ্মবিভূষণ পুরস্কার পেতে পারেন, রাজ্যসভার মেম্বার হতে পারেন, 1958 সালে বোধহয় খুব সম্ভব রাজ্যসভার মেম্বার হয়েছিলেন। আমাদের এখনকার সময়ে আমরা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে সেরকম প্রকৃতিবাদী মানুষ, পাখি সংরক্ষক মানুষ আমি জানি না, হয়তো আমার নলেজে নেই, আছে কিনা জানি না, হয়তো দেখতে হবে। পদ্মবিভূষণ পেয়েছেন বা পদ্মভূষণ পেয়েছেন পাখি নিয়ে কাজ করে বা সংরক্ষণ নিয়ে কাজ করে নেই, আমার জানাতে নেই। এখানেই বোঝা যায় আমরা সেলিম আলীর মতো অতটা ডেডিকেশন নিয়ে আমরা এখনো সেই পরিমাণ কাজ করতে পারছি না। এবং কাজ করতে পারলে যারা কাজ করছেন, যাদের নাম বললাম, তারা যদি এই লেভেলে কাজ করেন, তারাও আশা করব একদিন পাখি সংরক্ষণ নিয়ে, বন ও বনভূমি সংরক্ষণ নিয়ে, নদী সংরক্ষণ নিয়ে, জলাভূমি সংরক্ষণ নিয়ে তারাও একদিন পদ্মবিভূষণ পাবেন, পদ্মভূষণ পাবেন। তারাও রাজ্যসভায় আমাদের এই বন দপ্তর, বন বা বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কথা বলবেন। আমি চাই এরকম যুবকরা উঠে আসুক, যারা সেলিম আলী তো একসময় যুবক ছিলেন, বাচ্চা ছেলে ছিলেন, সেখান থেকে উঠে এসেছেন। আমরা আশা কেন করব না? যারা কাজ করছেন তারাও একদিন হয়তো এই যে যতগুলো কাজ কথা বললাম, এই যেগুলো কাজ এখনো করা হয়নি সেটা করবেন। এবং প্রতিটা পাখি, আমাদের ভারতবর্ষে প্রায় যে 1300 পাখি আছে, 1300 ধরনের পাখি আছে, 1300 ধরনের স্পেসিস, সেগুলা প্রত্যেকটা স্পেসিস ধরে কোনটা মানে বিলুপ্তির পথে, কেন বিলুপ্তির পথে, স্পেসিস ওয়াইজ যদি কাজ করে সেটা সংরক্ষণ করার জন্য যদি হ্যাবিটেট নিয়ে কাজ করেন, নিশ্চয়ই সেটা ভারত সরকার পদ্মবিভূষণ বা পদ্মশ্রী বা পদ্মভূষণ দিবে, আশা করতে পারি আমরা। একদমই তাই। আজকের দিনে সেলিম আলী আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তিনি সারা জীবন আমাদের সাথে থাকবেন। ওনার করা যত কাজ রয়েছে সমস্ত কিছু কিন্তু এখন যে প্রজন্ম আসছে বা ওনার পরেও যারা কাজ করেছেন, পরবর্তীতেও যে প্রজন্ম আসবে, সকলের পথপ্রদর্শক বলা যায় উনি। ওনার কাজ সকলের কাছে ভীষণভাবে উপযোগী। পরবর্তী সময়ে কাজ করতে ওনার এই যে বিষয়গুলো তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন বা ধরিয়ে দিয়ে গেছেন, সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর আজকের দিনে আপনাকে পেয়ে এবং আপনার কাছ থেকে এত তথ্য, আমি অনেক কিছু আজ আপনার কাছ থেকে জানলাম, শিখলাম, বেশ ইন্টারেস্টিং, ভীষণ ভালো লাগলো। যেহেতু সময় বড় কম, তাই আমরা আজ শেষ করব, তবে আবারও আপনাকে আমরা স্টুডিওতে পাবো এই আশা আমরা রাখছি। আরও বিশদে আপনার কাছ থেকে এই বন সম্পর্কে আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আরও একদিন আমরা আড্ডায় বসবো। আজ তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের আমাদের যারা ভিউয়ার্স তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।